আজকের আলোচনার কবিতা চারণ কবি ভারভারা রাও। ভারভারা রাও তার যে কবিতার সেই কবিতার সম্পর্কে আলোচনা করার আগে আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র আমাদেরকে জেনে নিতে হবে। এক হচ্ছে তার জীবনের কাহিনী বা তার জীবনের বাস্তব যে কারাবরণের কাহিনী, এবং আরেকটি ক্ষেত্র হলো আফ্রিকার একটি বাস্তব ঘটনা আমাদেরকে জানতে হবে এই কবিতা বুঝতে গেলে। আমরা প্রথমেই কবি সম্পর্কে সামান্য কথা বলে নিই, কারণ কবি পরিচিতি তোদের দেওয়া আছে। ভারভারা রাও বা ভারাভারা রাও, তিনি তার পুরো নাম হচ্ছে পেন্ডালা ভারাভারা রাও। 1940 সালের 3 নভেম্বর চিন্না পিন্ডিয়ালা ওয়ারাঙ্গল জেলার একটি ছোট্ট গ্রামে তেলুগু ব্রাহ্মণ পরিবারে তার জন্ম, এবং তার যে পড়াশোনা সেই পড়াশোনা তেলুগু ভাষায় নিয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, এবং তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও তাঁর 1966 খ্রিস্টাব্দে সাহিত্যি মিথরুলু নামে তিনি একটি সাহিত্য দল গড়ে তুলেছিলেন, যারা দুটি বিখ্যাত পত্রিকা সৃজনা এবং অরুণতারা, সৃজনা এবং অরুণতারা এই দুটি পত্রিকা, তারা এই টিম, এই দল, যে দলের সৃষ্টি হয়েছিল, যে দল তৈরি হয়েছিল 1966 খ্রিস্টাব্দে, এই দুটি পত্রিকা তারা সম্পাদনা করতেন। তিনি মোট 15টি কাব্য লিখেছেন। সেই 15টি কাব্যের মধ্যে 6টি কাব্য দারুণভাবে নাম করেছিল। তার মধ্যে একটি হচ্ছে চালি নেগাল্লু, জীবনাড়ি, সমুদ্রম, ভবিষ্যৎ চিত্রপটম, তেলেঙ্গানা, বীরগাথা, ভারভারা রাও কবিতাম। এই কাব্যগুলি তার বিখ্যাত বা নাম করেছিল ভালোই। আমরা যে কবিতাটি, সেই কবিতার তথ্যগত দিক একটু বলে নিই। এই কবিতাটি তিনি তেলুগু ভাষায় লিখেছিলেন, এবং মূল কবিতার নাম ছিল কবি। তেলুগু ভাষায় তিনি যে লিখেছিলেন সেই মূল কবিতার নাম ছিল কবি। তেলুগু ভাষার কাব্যের নাম ছিল ভবিষ্যৎ চিত্রপটম। 1986 সালে এই কাব্যটির প্রকাশ ঘটে। 1986 সালটি খুব গুরুত্বপূর্ণ। আর কবিতাটির লেখা হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কবিতাটির ইংরেজি অনুবাদ করেছিলেন ডক্টর ভেঙ্কট রাও। দ্য বার্ড এই নামে 1917 সালে দ্য বার্ড এই নামে 1997 সালে 1997 ডক্টর ভেঙ্কট রাও। তো আমরা কবিতা রচনাকাল পেলাম 1985। আমরা কাব্যের ভবিষ্যৎ চিত্রপটম, এই কাব্যের প্রকাশকাল পেলাম 1986। ইংরেজি অনুবাদ দি বার্ড, এই ইংরেজি অনুবাদ হয় 1997।
আর এই কবিতার বাংলা তর্জমা, যেমন ইংরেজি তর্জমা হয়েছে দি বার্ড নামে তর্জমা করলেন ডক্টর ভেঙ্কট রাও, সেরকম বাংলা এটির তর্জমা যিনি করেছিলেন তার নাম হচ্ছে শঙ্খ ঘোষ। আমরা আমাদের হাতে যে কবিতাটি পাচ্ছি সেটি মনে রাখবে শঙ্খ ঘোষের তাঁর বাংলা অনুবাদকৃত রূপ। শঙ্খ ঘোষের এই বাংলা অনুবাদটি 2019 সালে দেবেশ রায় সম্পাদিত সেতু বন্ধন এই পত্রিকার 15 নম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল। সেতুবন্ধন পত্রিকার 15তম যে সংখ্যা, সেই সংখ্যায় 2019 সালে শঙ্খ ঘোষের অনুবাদকৃত চারণ কবি এই যে বাংলা রূপটি আমরা পেলাম সেটি শঙ্খ ঘোষের। আমরা এখানে আরেকটি কথা বলে নিই, যে এই কবিতাটি লেখার জন্যে অন্ধ্রপ্রদেশ সরকার 1987 সালে জানুয়ারি মাসে এই কবিতাটির অন্ধ্রপ্রদেশ সরকার নিষিদ্ধ করে দেয়। 1990 সালে মার্চ মাসে নিষেধাজ্ঞা তুলে নেয়। 1987 সালে অন্ধ্রপ্রদেশ সরকার নিষিদ্ধ করে ভারভারা রায়ের কবি নামক এই কবিতাটিকে। 1990 সালে মার্চ মাসে এই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নেয়। এখন এই যে শেষে যে কথাটি বললাম, আমি তো অনেকগুলি কথা বললাম, যে কথাগুলি খুব সাধারণ কথা, সেই কথাগুলির জন্যে আমার ক্লাস করার কোনো মানে হয় না। আমি এরপর যে কথাগুলি বলবো সেই কথাগুলি তোমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ মনে রাখবে যে যখন তুমি ক্লাসটা করছো তখন এটা সাধারণ 11-এর একটা ছেলের ক্লাস নয়। আমি এই কবিতাটা পড়ানোর আগে ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম, অনেক স্যার ম্যামরা ক্লাস নিয়েছেন, তারা কত সুন্দরভাবে বোঝাচ্ছিলেন কবিতাটি। তো তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধার চোখেই দেখি, যাদেরকে ইউটিউবে দেখতে পাচ্ছিলাম। তো তাঁরা সবাই ক্লাস 11-এর ছেলেমেয়েদেরকে বোঝানোর জন্যে কবিতাটা আলোচনা করছিলেন। এখন আমি যখন কবিতাটা বলতে যাচ্ছি বা বোঝাতে যাচ্ছি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে 11-এর ছেলেমেয়েদেরকে যারা পড়াবে বা যারা পড়াচ্ছে, আমার কাজ হচ্ছে তাদেরকে কবিতাটা বোঝানো। ফলে আমার কাজটা একটু ভিন্ন ঘরানার। তাঁরা প্রত্যেকেই আমার কাছে শ্রদ্ধেয়, কিন্তু আমার কাজটা ভিন্ন ঘরানার, কারণ আমাকে শিক্ষকদেরকে পড়াতে হচ্ছে, যারা 11-এর ছেলেমেয়েদেরকে পড়াতে যাবে। সুতরাং আমি যখন তোমার ক্লাসটা নেব তখন সেই ক্লাসটার ক্ষেত্রটা একটু আলাদা হবে। ফলে আমি যতগুলি কথা বললাম, তুমি কথাগুলি বললাম খুব কমন কথা। আমার মূল কথার সূত্র হচ্ছে এই জায়গা থেকে যে অন্ধ্রপ্রদেশ সরকার এই কবিতাটিকে নিষিদ্ধ করলো 1887 সালের জানুয়ারি মাসে, আবার নিষেধাজ্ঞা তুলে নিল। নিষেধাজ্ঞা কেন তুলল, নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ কেন করলো এই কবিতাটিকে, এখান থেকে এই প্রশ্ন থেকেই আমাদের পড়ানো শুরু। আমরা
এই কবিতাটি পড়ার আগে আমাদেরকে দারুণভাবে জানতে হবে যে ভারভারা রায়ের তার একাধিকবার কেন জেল হয়েছিল, তাকে কেন কারাগারে, জীবনে অনেকগুলো বছর তাকে কেন কারাগারে কাটাতে হয়েছিল। আসলে তিনি যে সমস্ত মানুষ উচ্চ বর্ণের নয়, যারা দলিত মানুষ, সেই দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে তিনি কিছু সামাজিক কাজকর্ম করছিলেন। তিনি যুক্ত হয়েছিলেন তেলেঙ্গানা আন্দোলনের সঙ্গে, যে তেলেঙ্গানা আলাদা রাজ্য হবে, সেই আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর এই সমস্ত কারণের জন্যে তার একাধিকবার তাকে জেলের মধ্যে যেতে হয়েছে। আমি একটু তথ্য দিচ্ছি তোমাকে। 1973 সালে অন্ধ্রপ্রদেশ সরকার তাকে 1.5 মাস জেলে আটকে রেখেছিল। তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না পাওয়ার জন্যে তাকে আবার মুক্ত করে দেওয়া হয়। মানে সরকার একজন কবিকে ভয় পাচ্ছে, তার লেখা আন্দোলনের ওই দলিত সমাজকে উত্তেজিত করছে, তেলেঙ্গানা রাষ্ট্র করার সাপেক্ষে বা তাদের পক্ষ নিয়ে তিনি সেখানে অন্য মনোভাব পোষণ করছেন। 1975 সালে জরুরি অবস্থাকালে তাকে আবার জেলে ঢোকানো হয়। তো জরুরি অবস্থা কেটে যাওয়ার পর তাকে আবার মুক্ত করে দেওয়া হয়। এই কবি মারাঠা পেশোয়ারদের বিরুদ্ধে দলিত শ্রেণীর তাদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তারা জয়লাভ করেছিল। পেশোয়ার উচ্চ শ্রেণীর সঙ্গে দলিতদের যুদ্ধ, সেই যুদ্ধে দলিতরা জয়লাভ করেছিল। সালটা হচ্ছে 1818 জানুয়ারি 1 তারিখ। এই তারিখে দলিত শ্রেণী জয়লাভ করেছিল পেশোয়ারদের কাছে। সেই জন্যে প্রতি বছর জানুয়ারি 1 তারিখে ওই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হতো। কোন জায়গায় না, মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ভীমা কোরেগাঁও বলে একটি জায়গা, সেখানে দলিত সম্প্রদায়ের প্রচুর মানুষ সেখানে সমবেত হয়ে তারা ওই বিজয় দিবস প্রতি বছর পালন করেন। তারা জয়ী হয়েছিল 1818 সালের জানুয়ারি 1 তারিখ। আর প্রতি বছর তারা বিজয় দিবস উদযাপন করেন। সেই ভীমা কোরেগাঁও বলে একটি জায়গা, সেখানে দলিতরা এক জায়গায় সমবেত হয়। 2018 সালে, খুব ইম্পর্ট্যান্ট এই সালটি, মনে রাখবে, 2018 সাল জানুয়ারির 1 তারিখে প্রতি বছরের ন্যায় সেই বছরও 201তম হিসেব অনুযায়ী 201ই হচ্ছে, 201তম সেই বিজয় দিবস তার বার্ষিকী উদযাপন হচ্ছিল। সেখানে লক্ষাধিক দলিত মানুষ
দলিত সম্প্রদায়ে মানুষজন সমবেত হয়েছিল এবং সেই সমাবেশে সেখানে কিছু ভাষণ দেওয়া হয় এবং সংঘর্ষ বাঁধে, উচ্চবর্ণের সঙ্গে দলিতদের সংঘর্ষ বাঁধে। সেই দিনেই একটি কিশোরের মৃত্যু হয় আর বহু মানুষ আহত হয়। মহারাষ্ট্রে বন্ধ ডাকা হয় 3 দিন ধরে, আর পুলিশ এই উস্কানিমূলক বক্তৃতার জন্যে তারা বা হিংসামূলক ক্ষেত্র তৈরি করার জন্যে তারা 2018 সালের 28 আগস্ট তারা অভিযান চালায়। জানুয়ারিতে ঘটনাটা ঘটেছে, আগস্ট মাসে তারা অভিযান চালায়। ফরিদাবাদ, গোয়া, মুম্বাই, রাঁচি, হায়দ্রাবাদ এই সমস্ত জায়গায় অভিযান চালায় এবং ফরিদাবাদ থেকে তারা বিখ্যাত সমাজকর্মী সুধা ভরদ্বাজকে তারা অ্যারেস্ট করে, আর হায়দ্রাবাদ থেকে তারা বিখ্যাত কবি এবং মানবাধিকার কর্মী ভারভারা রাওকে তারা গ্রেপ্তার করে। তাকে প্রথম দিকে তাকে গ্রেপ্তার করেও তাকে গৃহবন্দী রাখা হয়েছিল। পরে 2018 সালে 17 নভেম্বর তাকে মহারাষ্ট্রের তালোজা জেলে তাকে বন্দি করা হয়েছিল। তালোজা জেলে তাকে নিয়ে গিয়ে তাকে কারাগারে, সেখানে সংশোধনাগারে সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ জেলে রাখা হয়েছিল। তো ভারভারারাও তখন 80-র ওপর বয়স, ভারভারা রায়ের বয়স তখন 80-র ওপর। একজন 83 বছরের বিখ্যাত তেলেগু কবিকে তাকে 2018 সালের 17 নভেম্বর তাকে পুলিশ হেফাজতে নেয় এবং তাকে তালোজা জেলের মধ্যে বন্দি করে রাখে। আশির ওপর যার বয়স, তার লেখাকে কত ভয় শাসকের। 80-র ওপর যার বয়স, সেই কবির শুধু জিভের কিছু উচ্চারণকে কত ভয় শাসকের। ওই জেলের মধ্যে তার কোভিড হয়েছে। তোমরা জানো যে আমাদের যখন কোভিড হলো তখন তিনি জেলের মধ্যে, সেই কোভিড আক্রান্ত একজন এত বড় সমাজকর্মী শুধু তার লেখনীকে এবং তার ভাষণের ভয়ে এইভাবে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়। তার কোভিড হওয়া সত্ত্বেও তিনি জেলের মধ্যে মাথা ঘুরে পড়ে যেতেন, তিনি অসুস্থ হয়েছিলেন, তবু তাকে জামিন দেওয়া হতো না। শেষমেশ তার জামিন হয় এবং এমন কিছু নির্দেশ দেওয়া হয়, এমন কিছু তার উপর নিয়ম জারি করা হয় যে তিনি কোনো রকম ওই সমস্ত বাইরের ওই কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না, এমনকি কোথাও গিয়ে ভাষণ দিতে পারবেন না। তিনি শুধু তার লেখা যে সমস্ত বইপত্র সেগুলোতে অটোগ্রাফ দিতে পারবেন, এছাড়া কিছু করতে পারবেন না। একজন কবির ওপর এই অত্যাচার, একজন কবির ওপর এই নির্যাতন, মনে রাখবে
আমরা যার কবিতা নিয়ে আলোচনা করব তিনি আমাদের কাছে, যে পাঠকের আমরা পড়ছি তাদের কাছে যেন সেই মহীরুহ, যিনি ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ কবিদেরকে, ভবিষ্যৎ পাঠকদেরকে দিয়ে গেলেন যেন ভিন্ন এক বার্তা, যে প্রতিবাদের তার বয়স হয় না, প্রতিবাদের জন্য অস্ত্র লাগে না। লেখক, গায়ক, শিল্পী এরা কল্পনার মধ্যে বিচরণ করেন। এদের কল্পনার ক্ষেত্রের প্রয়োজন হয়, এদের একটু প্রকৃতির প্রয়োজন হয়। তাই রাষ্ট্রশক্তি যখন দেখে যে আমার বিরুদ্ধে এরা লেখালেখি করছে, এদের লেখা যেন না আসে, তাই এদেরকে চেষ্টা করা হয়, রাষ্ট্রশক্তি চেষ্টা করে কারাগারের মধ্যে ভরে দেওয়ার জন্য, যাতে সেখানে তাদের লেখার যে একটা ঐশ্বরিক যে শক্তি, সেই শক্তিটা তারা যেন হারিয়ে ফেলেন। কিন্তু শাসক জানে না যে তারা ওই লোহার নিগড়ে তারা বাঁধা থাকেন না, তাদেরকে সীমায়িত স্থানগত গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না। সেই শৃঙ্খল ছিন্ন করে তারা তাদের সেই কল্পনাকে চালিত করতে পারবেন। আমরা ভারভারা রায়ের তার সংগ্রামের, তার প্রতিবাদের কণ্ঠস্বর, দলিত শ্রেণীর জন্য তার অশ্রুজল, তার কবিতা মানিত তার অশ্রুজল, এই ক্ষেত্রগুলি নিয়ে আমরা যে আলোচনা করলাম, মনে রাখবে তার কবিতার মধ্যে সেই সুর তুমি দেখতে পাবে। কিন্তু যে কবিতাটি আমরা পড়ব, সেই কবিতাটির প্রেক্ষাপট কী? এই কবিতাটির প্রেক্ষাপট মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আফ্রিকান একটি ক্ষেত্র। মালিসেলা বেঞ্জামিন মোলায়েসি, মালিসেলা বেঞ্জামিন মোলায়েসি নামে একজন কবি। তার কাহিনী তোমাকে জানতে হবে, তবেই কবিতা তুমি বুঝতে পারবে। তো তার কাহিনী যাবার আগে তোমাকে আবার তারও প্রেক্ষাপট তোমাকে জানতে হবে। আফ্রিকায় সেখানে হীরের লোভে, সোনার লোভে আফ্রিকায় শ্বেতাঙ্গরা সেখানে গিয়ে বসতি স্থাপন করতে আরম্ভ করল এবং আফ্রিকানদের যারা কৃষ্ণাঙ্গ তাদেরকে একবারে কোণঠাসা করে দিল। পুরো আফ্রিকাটাকে তারা দখল করে নিল। তো তখন থেকে আফ্রিকায় একটা ওয়ার্ড, একটা শব্দ উচ্চারিত হতো, সেটা হচ্ছে আপার্টহাইড। আপার্টহাইড এটার মানে হচ্ছে পৃথকীকরণ। মনে রাখবে, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, দক্ষিণ এশীয়, বর্ণ সংকর, এইভাবে আফ্রিকাটা পুরো বিভাজন হয়ে গেল। তাই আপার্টহাইড। 1867 সালে দক্ষিণ আফ্রিকার খনিতে হিরে পাওয়া গেল, আর 1884 সালে সোনা পাওয়া গেল। ফলে বহিরাগতর ভিড় বাড়তে লাগলো, আর আফ্রিকানদেরকে তাদেরকে একেবারে পিছু হটতে বাধ্য করা হলো। আমরা একজনের নামের সঙ্গে দারুণভাবে পরিচিত, নেলসন ম্যান্ডেলা। আফ্রিকার ন্যাশনাল কংগ্রেসের অন্যতম নেতা হলেন নেলসন ম্যান্ডেলা। তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে
অংশগ্রহণ করেছিলেন বলে 1962 সালে তাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার তাকে গ্রেপ্তার করে এবং তারপর থেকে তারা একটা নতুন আইন চালু করে, পাসপত্র আইন চালু করে। সেই আইনে বলা হয়েছিল যে কৃষ্ণাঙ্গদের সবসময় তাদের পরিচয় সংক্রান্ত সব নথিপত্র নিয়ে ঘুরতে হবে। কি অদ্ভুত এই পৃথিবী! যারা ওই দেশের বাসিন্দা তাদের পরিচয় সংক্রান্ত নথিপত্র নিয়ে ঘুরতে হবে। এই বর্ণ বৈষম্য এই আইনের প্রতিবাদ জানিয়ে 1960 সালের 21শে মার্চ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের 50 কিলোমিটার দক্ষিণে শাপভিল শহরতলির সেই থানার বাইরে তারা প্রতিবাদ শুরু করলো কৃষ্ণাঙ্গরা, আর পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি করলো। সালটা আবার বলছি 1960 সালের 21শে মার্চ। 69 জনকে নিহত করে দিল, 180 জন গুরুতর জখম হলো। সেই সময় শ্বেতাঙ্গদের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন P.W. বোথা। তিনি সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই বোথা সরকারের তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ মানুষরা তারা হাল কিন্তু ছাড়েনি। তারা তাদের আন্দোলনকে আরও জোরদার করল। 30,000 মানুষ তারা পথে নামলো এবং বিশ্বব্যাপী বর্ণ বৈষম্য নীতির প্রতি তারা প্রতিবাদ করল। আর 1990 সালে 11ই ফেব্রুয়ারি নেলসন ম্যান্ডেলাকে তারা কারামুক্ত করতে বাধ্য হলো, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের জয় হলো। 1994 সালে আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। এই যে 1990 সালে ম্যান্ডেলা কারামুক্ত হলেন, তার আগে তো আন্দোলনের পর আন্দোলন চলছে, গুলির পর গুলি চলছে। তো সেই মাঝখানে একজন কবির আফ্রিকার আমাদের ভারভারা রায়ের মতোই একজন প্রতিবাদী কবি, যার নাম বললাম মালিসেলা বেঞ্জামিন মলয়সি, যিনি একটি আসবাবপত্র তৈরির ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন এবং 1955 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রায় যার জন্ম, সেই কবি, যিনি সেরকম কোনো পরিচিত কবি নন, কিন্তু তার মানসিকতায় কত মহৎ মানসিকতা দেখো। কবিতা তিনি লিখতেন, কিন্তু খুব নামকরা কবি তিনি নন। তখনও নামকরা হয়ে গেলেন কেন না, তার ফাঁসি হলো। কেন ফাঁসি হলো? নেলসন ম্যান্ডেলার মুক্তির আগে যে আন্দোলন চলছিল আর যে বর্বরচিত শাসকের যে বোথা সরকারের যে নির্যাতন চলছিল, সেই সময়কালীন অবস্থায় এই বেঞ্জামিন মলয়সি তিনি কি করেছিলেন না, একজন কালো চামড়ার আফ্রিকান একজন পুলিশ, কালো চামড়ার আফ্রিকান পুলিশ, সে কি করত,
সেই বোথা সরকারকে সে গোপন খবরগুলোকে দিয়ে দিতে এই কৃষ্ণাঙ্গদের, সেইটা বেঞ্জামিন মলয়েশি জানতে পেরেছিল। ফলে সেই পুলিশটিকে, যে পুলিশটি জাতিগতভাবে কৃষ্ণাঙ্গ কিন্তু সে মির্জাফরের মতো, সে বোথা সরকারকে, তার আন্ডারে পুলিশের চাকরি তো করছেই, কিন্তু সে বিশ্বাসঘাতকের কাজ করছে, সে কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। সেইটা জানতে পেরে সেই পুলিশের নাম হচ্ছে ফিলিপাস সেলেপ। তাকে এই কবি মালিসেলা বেঞ্জামিন মলয়েশি নামক এই কবি, যে কবি সেরকম নাম ডাক নেই, এই কবি তাকে গুলি করে মেরেছিলেন। ওই বিশ্বাসঘাতককে গুলি করে মেরেছিলেন। বিচারে কোর্টের যে বিচার হলো 1983 সালে কোর্টে তার মৃত্যুদণ্ড ঘোষিত হলো। কোর্টে তার মৃত্যুদণ্ড ঘোষিত হলো। আর 1985 সালের 18 অক্টোবর তার ফাঁসি হলো। ফাঁসির আগের দিন তার মা পলিন মলয়েশি, তার মায়ের নাম পলিন, সেই মা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো মাকে তিনি বলেছিলেন যে আমি আমার জীবন দেশের জন্য দিতে পেরে গর্বিত। দক্ষিণ আফ্রিকা একদিন কালো মানুষেরাই শাসন করবে, এবং আজ যারা নিজের জীবন উৎসর্গ করছেন তারা তার দেশের সেই অনাগত স্বাধীনতার জন্যই করছেন। আমার এই একক জীবন ভবিষ্যতে দেশের কত কত জীবনকে স্বাধীনতা দেবে। বিদায় পৃথিবী গর্ভধারিণী দেশ, তালের গুচ্ছে ঝুলে থাকা সাদা চাঁদে তোমাকে খুঁজছে ভ্রমরের গুঞ্জন, তোমাকে খুঁজছে কালো মানুষের গান। কালো যুবতীর কুঞ্চিত কালো কেশে তোমার নামের নকশা বুনতে গিয়ে হাতির দাঁতের কাঁটাগুলো চমকায়। মৃত্যু যদিও শেষ, তবু শেষ নয়। প্রাণ ধারণের লাঞ্ছিত তোলপাড় কালো মানুষের চামড়ার মতো তাজা। তোমার নামের বানান বেঞ্জামিন। এই কবিতা লিখেছেন আল মাহমুদ, বাংলাদেশের বিখ্যাত কবি। বেঞ্জামিন তার এই শেষ বার্তা আফ্রিকার মানুষকে আরও একজোট করেছিল। মনে রাখবে, নেলসন ম্যান্ডেলার মুক্তির ক্ষেত্রে বিরাট অবদান এই বেঞ্জামিনের। আমরা আমাদের যে কবিতা, আমরা যে কবিতা আমরা পাঠ করব, চারণ কবি, সেই কবিতাটি লেখা হয়েছে দেখো 1985 খ্রিস্টাব্দে। আর বেঞ্জামিনের ফাঁসি হয় 1985 খ্রিস্টাব্দের 18 অক্টোবর। বেঞ্জামিনকে শ্রদ্ধা জানিয়ে
বেঞ্জামিনের তার দেশপ্রেম, তাকে শ্রদ্ধা জানিয়ে আফ্রিকার এক চারণ কবিকে শ্রদ্ধা জানিয়ে ভারতের এক চারণ কবি ভারভারা রাও কবি নামক কবিতাটি লিখলেন। মনে রাখবে, এই কবি, আমরা তথ্যগতভাবে বলবো এই কবি সম্পূর্ণভাবে বেঞ্জামিন, আবার এই কবি ভিতরগতভাবে ভারভারা রাও তো সেই একই মনোভাবের কবি। তাকেও তো কারাগারে অন্যায়ভাবে নিক্ষেপ করা হয়েছে। তিনিও তো চেয়েছিলেন স্বাধীনতা। তো আমরা সেই জন্যে শঙ্খ ঘোষ তিনি কবিতার নাম দিলেন চারণ কবি। চারণ কবি কাকে বলে না, নজরুল লিখেছিলেন চারণের বেশে দেশে দেশে ফেরে। মনে রাখবে, নজরুল নিজেও চারণ কবি রূপে তিনি কাজ করেছিলেন, কারণ দেশপ্রেমের গান তিনি গেয়েছিলেন, লিখেছিলেন। আমাদের নজরুলও চারণ কবি। চারণ কবি তাকেই বলা হয় যিনি দেশপ্রেমিকদেরকে বা দেশপ্রেমের স্তুতিমূলক কবিতা লিখে মানুষকে দেশপ্রেমে জাগ্রত করেন, তাদেরকেই চারণ কবি বা চারণ গায়ক বলা হয়। আমাদের দুই বিখ্যাত চারণ কবি আমাদের বাংলার বুকে ছিলেন মুকুন্দ দাস এবং বিজয় সরকার, যার কবিতা দেশের মানুষকে দেশপ্রেমে জাগ্রত করবে, যার কবিতা দেশপ্রেমিকদের কথা বলে সাধারণ মানুষকে জাগ্রত করার চেষ্টা করবে, তার কবিতাই তো আমাদের অন্তরে অন্তরে ঘুরে বেড়াবে। তার কবিতাই তো, তার গানই তো একটা হৃদয় থেকে অন্য হৃদয়ে চারণা অর্থাৎ বিচরণ করবে। তাই তো তারা চারণ কবি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্র আমরা আলোচনা করলাম। এই দুটি ক্ষেত্র না জানলে, ঠিকমতো না বুঝলে আমাদের এই কবিতা বোঝার ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা আছে। এরপর আমরা চলে আসছি আমাদের কবিতায়। তুমি এই তথ্য জানার পর, এই প্রেক্ষাপট জানার পর কবিতা যখন পড়বে, তখন তুমি আমাকে হয়তো বলবে আর বেশি আপনাকে পড়াতে হবে না। সেই জন্য একটা এই ধরনের কবিতার প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন কানুন যখন সব লোপাট, আইন কানুন, সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস, আইন ও কানুন। আইন কানুন একটা হচ্ছে সংকর শব্দ। মনে রাখবে, এই আইন কানুন বলছি, সরি, নিয়ম কানুন। নিয়ম কানুন একটি সংকর শব্দ। নিয়ম হলো বিধান, নির্দেশ। এটি একটি তৎসম শব্দ। নি জম অ থেকে এই শব্দটির সৃষ্টি হয়েছে বিন্যাস করলে। আর কানুন হচ্ছে রাজ্য শাসনের ব্যবস্থাকে আমরা কানুন বলি। কানুন মানি হচ্ছে আইন। এটা হচ্ছে আরবি শব্দ। আমরা সংকর শব্দ কেন বললাম না, একটি হচ্ছে তৎসম আর একটি আরবি শব্দের এখানে মিশ্রণ ঘটেছে। নিয়ম কানুন, বিধান, নির্দেশ, রাজ্য শাসনের ব্যবস্থা যখন সব লোপাট, ওই বোথা সরকার সব লোপাট করে দিয়েছে,
PW বোথা তার সরকার সব লোপাট করে দিয়েছে। অর্থাৎ যেগুলো লুণ্ঠিত, যেগুলো আত্মসাৎ করে দেওয়া, যেগুলোকে তছনছ করে দেওয়া, তাকেই লোপাট বলা হয়। লোপাট শব্দটি সংস্কৃত লুপ্ত থেকে এসেছে। তাহলে নিয়ম কানুন সব লোপাট। তোমরা দেখতেই পাচ্ছ যে ভারভারা রাওকে কিভাবে তার ওপর সরকার, সেই মহারাষ্ট্রের সরকার কিভাবে তার ওপর অত্যাচার করেছে। এমনকি তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি হত্যা করার জন্যে তিনি মাওবাদীদের উত্তেজিত করছেন। কারণ ভারভারা রাও তো, তার এই ক্ষেত্রটা তো আমাকে সাম্প্রতিককালে বলতে হবে। নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, কালো মেঘ, এই কালো শব্দটি এই ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ। শোষককে এখানে কালোর সঙ্গে, শোষককে এখানে কালোর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। কালো মেঘের দল, শোষকের দল। কালো তো সব রঙকে শোষণ করে, আর কালো শোষক তো প্রতিবাদীর কণ্ঠস্বর রোধ করে। সেই কালো মেঘের দল, এই কালো মেঘ যত ঘুরে বেড়ায় তত দেখবে সূর্যটা ঠিক উঠতে পায় না, ফলে চারিদিকে অন্ধকার হয়ে যায়। নিয়মকানুন তো লোপাট হয়ে গেছে। তা কালো মেঘের দল যদি ঘুরে বেড়ায় তার সূর্য উঠবে কি করে? তাহলে মানুষ স্বাধীন হবে কি করে? ফাঁস লাগাচ্ছে গলায় ওই কালো মেঘের দল, ওই নির্মম শোষকের দল, সূর্যবিহীন ওই শোষকের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সেটা আফ্রিকাতে, সেটা ভারভারা রায়ের ক্ষেত্রেও। আমি দুদিক থেকেই বলছি, ফাঁস লাগাচ্ছে গলায়। দেশটা যাদের, তাদেরকে গুলি করে মারছে। ভাবতে পারো, তারা প্রতিবাদ করলে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ফাঁস লাগাচ্ছে গলায়। চুঁয়ে পড়ছে না কোনো রক্ত। দীর্ঘদিনের লড়াই তো, আমি তো সালগুলোর উল্লেখ করলাম, দেখলে কত বছরের লড়াই। তোমরা দেখলে দলিত শ্রেণীর আমাদের দেশে লড়াই, কত বছরের লড়াই। চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো রক্ত আর চুঁয়ে পড়ছে না। রক্ত যদি শোষণ করতে করতে রক্ত যদি শেষ করে দেয়, তাহলে রক্ত প্রথম যখন আঘাত করা হয়, যখন কোনো জায়গায় কেটে দেওয়া হয়, তখন রক্তটা ফিনকি দিয়ে বের হয়। তারপর রক্ত ঝরতে ঝরতে মনে রাখবে একটা সময় রক্ত চুঁয়ে পড়ে। তারপর রক্ত যখন প্রায় শেষ হয়ে যায় তখন তো রক্ত আর পড়েও না, চুঁয়ে। ফলে চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। চোখের জলও শেষ হয়ে গেছে। যে মায়ের সন্তানকে মেরে ফেলছে, যে মায়ের নাতিকে মেরে ফেলছে, তাদের চোখের জলও শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সেটাই কি শেষ কথা? আমাদের রক্ত শেষ করেছে তোমরা। আমরা আমাদের প্রিয়জনকে হারানোর বেদনায় কেঁদে কেঁদে আমাদের চোখ শুকিয়ে গেছে, আর অশ্রু নেই। এত অশ্রুপাত হয়েছে। সেখানে কি শেষ? না। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। যাকে তুমি বিদ্যুৎ বলে ভয় পাচ্ছ না, মনে রাখবে তুমি যেটাকে ভাবছো সামান্য ক্ষণিকের বিদ্যুৎ, ওই মাঝে মাঝে
আন্দোলন করে, মাঝে মাঝে বিদ্রোহ করে, বিদ্যুৎ দেখবে চমকায়, আবার দেখবে অন্ধকার হয়ে যায়। তো এদের আন্দোলনগুলো কি হচ্ছে আবার নিভে যাচ্ছে। সেই বিদ্যুৎটাকে সেই জন্য এরা ভয় পাচ্ছিল না, কিন্তু বিদ্যুতের ভিতরেই লুকিয়ে থাকে কিন্তু মনে রাখবে বাজ। হঠাৎ দেখবে বিদ্যুৎ চমকাতে চমকাতে একটা সময় পর বাজ এসে তছনছ করে দেয়। জনগণ এই আন্দোলন করতে করতে, বিদ্রোহ করতে করতে, বিদ্রোহ হবে, বিদ্রোহ থেমে যাবে, বিদ্রোহ হবে, বিদ্রোহ থেমে যাবে, এই হতে হতে একটা সময়ের পর তারা কিন্তু বজ্রের মতো তারা ক্ষুরধার হয়ে ঝাঁপিয়ে পড়বে। ঝিরঝিরে বৃষ্টি ভেবেছিলে তাদেরকে, যেটা নরম পেলব ঝিরঝিরে বৃষ্টি, তীক্ষ্ণ বৃষ্টি নয়, ঝিরঝিরে বৃষ্টি ভেবেছিলে, মনে রাখবে তারা হয়ে উঠছে প্রলয় ঝড়। তাহলে শাসক, তুমি আমাকে বিদ্যুৎ ভাবছ, ক্ষণিকের আমি বজ্রাঘাত হয়ে যাব তোমার ওপরে, আমাকে বৃষ্টি ভাবছ, আমি প্রলয় ঝড় হয়ে তোমাকে তছনছ করে দেব। মায়ের বেদনাশ্রু রূপক, বেদনারূপ অশ্রু, মায়ের বেদনাশ্রু, মায়ের সেই বেদনা অশ্রু হয়ে ঝরছে, বা মায়ের বেদনার অশ্রু হতে পারে, বেদনা থেকে উদ্গীরণ অশ্রু, সেটা অশ্রু হয়ে ঝরে পড়ছে, মায়ের অন্তরের যে বেদনা সেটা অশ্রু রূপে ঝরে পড়ছে, সেটাও হতে পারে। সেই মা আফ্রিকা মা, সেই মা দেশমাতা, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে। জেলের গরাদ, জেলের মধ্যে কে ছিল? বেঞ্জামিন। জেলের মধ্যে কে ছিল? ভারভারা রাও। সেই মাকে সেখানে বসে মনে করছেন। কোন মা? তার পার্সোনাল ব্যক্তিগত মা নয়, তার দেশমাতা এখানে বড়। তাই জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে। গরাদ এটি একটি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। পর্তুগিজ গার্ড থেকে বাংলায় গরাদ বলা হয়। জেলের মধ্যে যে লোহার শিকগুলো থাকে, কয়েদিকে বন্দি করে রাখা হয়, আর তার সামনে যে বড় বড় লোহার শিকগুলো থাকে, সেই শিকগুলোকে বলা হয় গরাদ। গার্ড, সেগুলোই হচ্ছে গার্ড। পর্তুগিজ গার্ড থেকে এসছে। জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে। কি বেরিয়ে আসছে? কবির কোনো লিপিকার স্বর। তুমি মনে রাখবে, তোমার ওই বন্দুকের থেকে, তোমার ওই গোলার থেকে, তোমার ওই কামানের থেকে, তোমার ওই তরবারির থেকে অনেক অনেক তীক্ষ্ণ হচ্ছে টিনের তলোয়ার। বলে যাকে তুমি একেবারে নস্যাৎ করে দিচ্ছ, যাকে তুমি পাত্তাই দিচ্ছ না, যাকে তুমি গ্রাহ্যই করছো না। মনে পড়ে উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকটা। শুনলে বা পড়লে বুঝতে পারবে যে টিনের তলোয়ার হয়ে যায় ইস্পাতের তলোয়ার। টিনের তলোয়ার এমনি কোনো তলোয়ার নয়, নাটকের সংলাপ। কবির কোনো লিপিকার স্বর। লিপিকা, লিপিকা হচ্ছে ক্ষুদ্রপত্র, যাকে তুমি ছোট বলে মনে করছো, যে মানুষগুলোকে সামান্য বিদ্যুৎ বলে মনে করছো, যে মানুষগুলোকে ওই নরম বৃষ্টিধারা বলে মনে করছো, তারাই কিন্তু মনে রাখবে বজ্রাঘাত হবে তোমার ওপর, তারাই মনে রাখবে প্রলয় ঝড় হবে তোমার ওপর, তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর কবির যে লিপিকাকে তুমি ছোট পত্র বলে ভাবছো, ক্ষুদ্র পত্র, সে ক্ষুদ্র নয়, সে ক্ষুদ্র নয়, সে
বড় বড় অস্ত্রের আধার, কারণ সেখান থেকেই উজ্জীবিত হয়ে বড় বড় দেশপ্রেমিকরা তারা অস্ত্র নিয়ে দৌড়ে যাবে তোমাদের বিরুদ্ধে। কবির ওই লিপিকা সেই বিদ্রোহের আধার, সেই বিদ্রোহের মূলাধার। যখন কাঁপন লাগে জিভে, ভিতরে বেদনা হয়েছে, তাহলে কবি তিনি লিখবেন, আবার তিনি ভাষণ দেবেন, তিনি জেলে বসে তার ডায়েরি লিখবেন। কবি ভারভারা রায় জেলে বসে যে ডায়েরি তিনি পাতার পর পাতা লিখেছিলেন, সেগুলো তো একেবারে সেই বেঞ্জামিন আর ভারভারা রাও তো মিলেমিশে একাকার। তো এই ভারভারা রাও তো ভাষণও দিয়েছিলেন, তো জিভে যখন কম্পন আসবে তখন তোমাকে কাঁপতে হবে। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। ওই লেখনী, ওই জিভের কাঁপন মানে তার বক্তৃতা, তার আহ্বান, তার প্রতিবাদ বাতাসের মধ্যে সুর জাগায়। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, গান চারণ কবির কারার ওই লৌহ কপাট, আর কতকাল থাকবি বেটি, নজরুলের সব চারণ কবি নজরুলের গান বলছি আমি। তো গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কেন বলল না? যুদ্ধেরই শস্ত্র, মনে রাখবে, শস্ত্র তাকেই বলা হয় যে প্রহরণ হাতে নিয়ে যুদ্ধ করতে হয়, নিক্ষেপ করা যায় না। মনে রাখবে, পেন কখনো ছুঁড়ে কাউকে মারা যায় না। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় এ রক্ত লেখা। নজরুল ইসলাম, আমি একা রক্ত ঝরাতে পারি না, কিন্তু পেন নিয়ে আমি রক্ত লেখা লিখে যায়। তার মানে আমার লেখনী, এই পেনটা মনে রাখবে ছুঁড়ে কাউকে মেরে ফেলা যায় না, কিন্তু এই পেনটা ধরে লেখার মধ্য দিয়ে তোমাকে শেষ করে দেওয়া যায়। তাই এটা শস্ত্র সেই প্রহরণ যেটা হাতে ধরে যুদ্ধ করতে হয়, হাত থেকে ছুঁড়ে নয়। একটা বোম হাত থেকে ছুঁড়ে যুদ্ধ করা যায়, কিন্তু মনে রাখবে একটা তরবারি সেটা হাতে ধরেই যুদ্ধ করতে হয়। তাহলে কবিদের তরবারি কি? তাহলে কবিদের তরবারি হচ্ছে, কবিদের শস্ত্র হচ্ছে লেখনী, লিপিকা। তাই শস্ত্র কথাটা বললেন, অস্ত্র না বলে। কবিকে তখন ভয় পায় ওরা তখন কবিকে ভয় পায়। কবির ওই শস্ত্রটির জন্য, ওই লেখনী রূপ, ওই পেন রূপ তরবারির জন্য কবিকে ওরা ভয় পায়। কারণ ওটাই হয়ে যায় বজ্র, কারণ ওটাই হয়ে যায় ঝড়, কারণ ওটাই হয়ে যায় তীক্ষ্ণ তরবারি। কবিকে তখন ভয় পায় ওরা। তখন কি করে তারা ভয় পেয়ে? না তড়িঘড়ি কবিকে নিয়ে গিয়ে কয়েদ করে, তাকে কয়েদ করে রাখে। মানে আরবি শব্দ কয়েদ, তাকে বন্দি করে রাখে। কারণ এর লেখনী থেকে যেন ওই তরবারির মতো ঝকঝকে লেখা না বের হয়। আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এখানে তুমি বেঞ্জামিন পেয়ে গেলে। গর্দান কাকে বলে না? গর্দান হচ্ছে ঘাড় এবং গলা সমেত মাথাটাকে বলা হয় গর্দান। ছেলে মেয়েরা এই বডির নিচের পোর্শনটা গর্দান নয়, কিন্তু
ঘাড় থেকে হচ্ছে ওপর দিকটা হচ্ছে গর্দান। আর দেখবে যখন ফাঁসি দেওয়া হয় তখন দেখবে এই গর্দানটাকে ঝোলানো হয়, অর্থাৎ ফাঁসিটাকে পরানো হয় গর্দানে, গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। তাহলে আমরা গলাটার মধ্যে দেখলাম ফাঁস জড়িয়ে দিচ্ছে, আমরা যেন আমাদের চোখের সামনে বেঞ্জামিনকে দেখতে পাচ্ছি। কিন্তু তারই মধ্যে কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। এক বেঞ্জামিনকে মারবে তোমরা, এক ক্ষুদিরামকে ফাঁসি দেবে তোমরা, হাজারো ক্ষুদিরাম জন্মাবে। এক কানাইলালকে ফাঁসি দেবে তোমরা, হাজারো কানাইলাল জন্মাবে। জনতার মাঝখানে ওই তার শ্বাস যখন জনতার মাঝখানে গিয়ে পড়বে তখন জনতা একত্রিত হয়ে, সেই সুভাষ মুখোপাধ্যায়ের তাঁর একটি কবিতার জন্যে সেই কবিতায় উল্লেখ আছে যে ভৎসলোচন সে নিজেকে এত বড় ভেবে নিল যে আমি তো যার দিকে তাকাবো সে ভস্ম হয়ে যাবে। কিন্তু ভৎসলোচন জানে না পিতার উপরেও পিতামহ আছে, সে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। রামায়ণের একটা ক্যারেক্টার সুভাষ মুখোপাধ্যায় তাকে কি করেন, তার নব রূপ দিলেন, তাকে এনে শৈলীগতভাবে নবনির্মাণ করলেন। তো ভৎসলোচন যার দিকে তাকায় সে ভস্ম হয়ে যায়। তো রামচন্দ্র তখন কি করেছিলেন না, ভৎসলোচনকে দর্পণ বাণ মেরেছিলেন, না তার সামনে চারিদিকে আয়না হয়ে যাবে। তাহলে ভৎসলোচন কার দিকে তাকালো, নিজের দিকে, আর ভৎসলোচন নিজেই ভস্ম হয়ে গেল। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এই শাসক এদের দ্রুত বাড় বেড়ে যায় ভৎসলোচনের মতো, আর ওই আয়নাগুলো একটা দুটো চারটা হতে হতে 10,000, 15,000, 20,000, 1 লাখ এরম হতে হতে প্রচুর আয়না হয়ে যায়, অর্থাৎ জন আয়না। এই জন আয়না যখন হয়ে যায় তখন শাসকরূপ ভৎসলোচন সেই আয়নার হাওয়াতে, সেই আয়নার ঝড়েতে, জনতারূপ আয়নার ঝড়েতে শাসকরূপ ভৎসলোচন শেষ হয়ে যাবে। এটাই চিরন্তন। শ্বাস ফেলছেন জনতার মাঝখানে, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। যখন জনতার মধ্যে শ্বাস ফেলছেন, যখন জনজাগরণ ঘটে গেল, তখন ফাঁসির মঞ্চ দেখবে উঁচুতে থাকে, সেই ফাঁসির মঞ্চ নেমে গেল নিচেতে। ফাঁসির মঞ্চ থাকে উঁচুতে, আর যাকে ফাঁসি দেওয়া হয় সেই মঞ্চ থেকে দেখবে তাকে একবারে নিচেতে ফেলে দেওয়া হয়। ফাঁসির মঞ্চটা ভারসাম্য রাখার জন্যে মিলিয়ে যাচ্ছে কোথায়, মাটিতে। মাটির যুগ ঊর্ধ্বে, মাটির যুগ ঊর্ধ্বে। দীনেশ দাসের কাস্তে কবিতা, বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, সেল আর বম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। মনে রাখবে, তোমার বেয়োনেট যতই ধারালো হোক, তোমার বন্দুকের ওই অগ্রভাগে ওই ছোড়া যতই ধারালো হোক, আমার কাস্তেটাকে তুমি যতই কমজোরি ভাবো, মনে রাখবে তোমার ওই বন্দুকের সংখ্যা আমার এই কাস্তেওয়ালাদের থেকে অনেক কম। আমরা কাতারে কাতারে আয়নার মতো হয়ে যাব, আমরা কাতারে কাতারে
আমরা কাস্তেধারী হয়ে যাব, ওই বন্দুকধারীদেরকে আমরা শেষ করে দেব। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, মাটির যুগ ঊর্ধ্বে। একবার আকাশের দিকে তাকাও, একবার মাটির দিকে দেখো। মানুষ কিছু বলতে চায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, যে মানুষ গান জানে না, যখন প্রলয় আসে তখন সে অন্ধ এবং বোবা হয়ে যায়। গান উল্লেখ আছে আমাদের কবিতায়, দেখো গান। গান তোমাকে দেশপ্রেমে উদ্দীপিত হতে হবে, সেইটাই তো গান। এর জন্যে কিশোর কুমার মতো গান জানার কোনো প্রয়োজন নেই। তোমার অন্তরে দেশপ্রেমের সুর থাকাটার নামই তো গান। যে মানুষ গান জানে না, যখন প্রলয় আসে তখন সে অন্ধ এবং বোবা হবেই, কারণ সে তো স্বার্থপর। বেঞ্জামিনের মৃত্যু তাকে প্রভাবিত করবে না। বেঞ্জামিনের মৃত্যু কাদেরকে প্রভাবিত করবে না, যে জনগণ, যে আফ্রিকার যে কৃষ্ণাঙ্গরা, যারা দেশপ্রেমে উদ্দীপিত হয়েছে, যারা বুঝেছে যে আমাদেরকে অন্যায়ভাবে ওরা শাসন করছে, আমাদের নেলসন ম্যান্ডেলাকে অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেছে, আমাদের বেঞ্জামিন অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে। জাগো, জাগো মানুষ, জাগো। যখন মানুষ জাগবে তখন ওই মঞ্চ, ফাঁসির মঞ্চ কী হয়ে যাবে, মাটিতে লুটিয়ে যাবে আমাদেরই আঘাতে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। বেঞ্জামিন তো বলেই দিল যে আমার মৃত্যু একজনের, কিন্তু একজনের মৃত্যু কতজনকে জাগাবে। তাহলে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। স্বাধীনতাকামী কবি, স্বাধীনতা প্রেমিক কবি ভারভারা রাও, স্বাধীনতা প্রেমিক কবি বেঞ্জামিন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। মারো শাসক তুমি আমাকে, আমাকে মারবে 1000টা কবি জন্মাবে, আমাকে মারবে লাখো মানুষ বিদ্রোহী উঠবে, তোমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। মনে রাখবে, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ওরা ফাঁসি নিতে গিয়ে কখনো ভয় পায়নি, কারণ তারা জানে যে এককভাবে আমাকে ফাঁসি দিচ্ছ, তুমি ধারাবাহিক জীবনকে ফাঁসি দিতে পারবে না, ধারাবাহিক দেশপ্রেমিকদের জীবন ধারাকে তুমি ফাঁসি দিতে পারবে না, তারা তোমার পতন ঘটাবেই। আর তুচ্ছ ফাঁসুড়েকে ফাঁসুড়ে বাংলা ফাঁস প্লাস উড়ে নিয়ে ফাঁসুড়ে, ফাঁসুড়িয়া থেকে ফাঁসুড়ে শব্দ এসছে, জল্লাদ। সেই তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। সেই ফাঁসুড়ে এখন তুচ্ছ হয়ে গেল। ফাঁসুড়ে মানে তো শাসকেরই প্রতিনিধি, ফাঁসুড়ে মানে ওই পুলিশটা মানে তো সে শ্বেতাঙ্গ, সেই সরকারেরই, শ্বেতাঙ্গ সরকারেরই সে প্রতিনিধি। ফলে আমরা সেই বোথা সরকারের হয়ে সে তো কাজ করছিল, আর ফাঁসুড়ে তো শাসকের প্রতিনিধি কাজ করে। ফলে তারা তখন আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে যখন জনজাগরণ ঘটবে। তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছ ঝুলিয়ে, আর ওই ফাঁসির ওই দড়িকে, ফাঁসির মঞ্চকে দিচ্ছ মাটিতে লুটিয়ে। কারণ জনজাগরণ, জনসমুদ্রে নেমেছে জোয়ার, জনসমুদ্রে জেগেছে জোয়ার। জনসমুদ্র প্রথম মাঠে প্রথম জাগে, তারপর মাঠে নামে। জনসমুদ্রে জেগেছে জোয়ার বিষ্ণুদেব প্রথম লিখেছিলেন, তারপর ওইটি কেটে দিয়ে লিখেছিলেন জনসমুদ্রে নেমেছে জোয়ার। প্রথম জাগে, তারা কষ্ট পায়, দুঃখ পায় দেশমাতার জন্যে, তারা কষ্ট পায় দেশপ্রেমিকদের জন্যে। তারপর তারা জাগে, তারপর তারা একজোট হয়ে মাঠে নামে, তারপর তারা ভস্মলোচনদের পতন ঘটায়, তারপর তারা বেয়নেটধারীদেরকে পতন ঘটায়, তারপর তারা বোথা সরকারের পতন ঘটায়। সেই পতন ঘটেছিল বোথা সরকারের। আফ্রিকায় গণতন্ত্রের প্রতিষ্ঠা ঘটেছিল, নেলসন ম্যান্ডেলা মুক্তি পেয়েছিল, এবং 80 অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। বেঞ্জামিন হয়তো সেদিন অলক্ষে দাঁড়িয়ে, ভাবগতভাবেই বলছি, অলক্ষে দাঁড়িয়ে দেখলেন
আমারই জয় হলো, ব্যক্তি আমাকে তোমরা ফাঁসি দিলে কিন্তু জয়টা আমারই হলো, ভবিষ্যৎ আমির। রাখলাম আজকের মতো।